আচ্ছা, আমরা লাস্ট ডে পর্যন্ত যা হয়েছিল তা যদি একবার দেখি। মামুনের কাছে সাদ্দাম একটু দিয়ে দেন তো। আমরা সিএসএস নিয়ে কাজ করছিলাম, তাই না? সিএসএস নিয়ে কাজ করেছিলাম এবং সেখানে ছোট ছোট কিছু ইফেক্ট ইউজ করে দেখার চেষ্টা করেছিলাম। তো সিএসএস এর অনেক কিছু জানার আছে, এইচটিএমএল এর অনেক কিছু জানার আছে, আবার রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলে একটা বিষয় আছে, সেখানেও অনেক আলোচনা আছে বেসিক্যালি। তো আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে আলোচনায় আসব মাঝের সেশনগুলোতে। আজকে আমরা বেসিক্যালি আলোচনাটা শুরু করব হচ্ছে সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে। পিএসপির ওপর আলোচনাটা স্টার্ট করছি, আস্তে আস্তে করে আরো ব্রডলি আলোচনায় যাব। তো যেহেতু আমরা আজকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা শুরু করছি, সেক্ষেত্রে আমরা বলবো যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলোতে কিভাবে কাজ করে, সার্ভার কি, বা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় আছে। আমরা একটু ডায়াগ্রামিক ভিউতে যাই যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি, পিএসপি বেসিক্যালি কি, সফটওয়্যার কিভাবে ডেভেলপ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে। আমরা শুরুর দিকে একটা বিষয় বলেছিলাম যে শুরুর দিকে যখন আমরা কথা বলছিলাম, শুরুতে ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম, ডেটাবেজের কথা বলেছিলাম, মনে আছে কিনা? যদি ওই ডায়াগ্রামটাকে আমি রিপিট করি, তাহলে প্রথম অংশে আছে কি ফ্রন্ট এন্ড, তাই না? ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ গুলো, তারপরে আছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো, এরপরে আছে ডেটাবেজ সার্ভার, যদি আমরা কোনো সাইট ডেভেলপ করতে চাই। এখন আমি অংশগুলোকে আলাদা আলাদা করে যদি ভাগ করি, এটাকে আমরা বলবো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, দেন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর আছে আমাদের ডেটাবেজ সার্ভার। তাহলে কি কি আছে আমার? ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, এবং ডেটাবেজ সার্ভার আছে যখন আমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ কি কি আছে একটু বলেন শুনি।
ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ আমি ক্লায়েন্ট এন্ডের কথা বলেছি তাই না, জাভাস্ক্রিপ্ট বলেছেন, গুড। আর ফ্রন্ট এন্ড এর মধ্যেও জাভাস্ক্রিপ্ট চলে আসে আর কি, ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট এন্ড একই। আর কি আছে? HTML, CSS, Ajax এর কথা বলছেন। হ্যালো, কেমন বলছেন? কে বলছেন? হ্যাঁ, আপনাদের নক করা হবে, 15 তারিখ থেকে ডাকা হবে। দর্শন ভিডিও PHP আর ওয়েব ডিজাইন কোনটা? এখন তো 23-এর 18তম ক্লাস চলে, এখন বলতেছেন কেন? এটা আমি চেক করবো 10। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, CSS, দেন কি আছে? Ajax এর কথা বলছেন। আর হ্যাঁ, আচ্ছা, সার্ভার সাইড। আচ্ছা, সব জাভাস্ক্রিপ্ট, HTML, CSS আর ম্যাক্সিমাম যেটা আছে XML। হ্যাঁ, এগুলোকে ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যাডিশনাল অনেকে অনেক কিছু বলেছে। jQuery, এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট। আলাদা করে jQuery এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি। বুটস্ট্র্যাপ HTML CSS এর একটা ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক, যেখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট সবই আছে। ওকে, Ajax এটা কোনো ল্যাঙ্গুয়েজ না। Ajax টা হচ্ছে একটা রিকোয়েস্ট প্রসেসের নাম। Ajax একটা টেকনোলজি, নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, Ajax টা হচ্ছে XML এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে একটা রিকোয়েস্ট প্রসেস, যেটা অ্যাসিনক্রোনাসলি ক্লায়েন্ট এন্ডের সাথে সার্ভার এন্ডের কমিউনিকেশন বিল্ড আপ করে, তাকে Ajax বলা হয়। সো Ajaxও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, সার্ভার সাইডে আসি এখন। সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এর কাজ হচ্ছে সফটওয়্যারে ব্রেন ডেভেলপ করা। ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজগুলোর কাজ হচ্ছে কাঠামো তৈরি করা, সৌন্দর্য বর্ধন করা এবং সেন্সর বা রেসপন্স করা। কাঠামোর কাজটা করে থাকে HTML, সৌন্দর্য বর্ধনের কাজ করে থাকে কে? CSS, আর ইন্টারেক্টিভ যেটাকে বলা হয় রেসপন্স করছে সিস্টেম আমার সাথে কুইকলি, এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ক্লিয়ার? তো আমি যখন ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ফ্রন্ট এন্ডটা বেসিক্যালি কোনো সফটওয়্যারে যে সফটওয়্যারটা ওয়েব বেসড। আমরা যখন ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেই ডাইনামিক ওয়েবসাইটের জন্য অবশ্যই একটা সুন্দর ফ্রন্ট এন্ডের দরকার আছে, ইন্টারফেসের দরকার আছে। আদারওয়াইজ আমার সিস্টেম যতই ফাংশনাল হোক না কেন, মাস পিপল বা এন্ড ইউজাররা কখনোই প্রোগ্রামিং কোড লিখে সিস্টেম ইউজ করবে না। এখন যদি বলা হতো যে কমান্ড লিখো ডস মোডে ফেসবুক ইউজ করো, পারবে? যারা কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত তাও তারা সারাদিন ফেসবুকে বসে থাকবে না, এখন যেভাবে বসে থাকছে। যারা ইমেল খুলতে পারে না তারা ফেসবুক ইউজ করে, সেটা বুঝতে পেরেছেন? কারণ কি? ইজি ইন্টারফেস, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। মোবাইলের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়, ইমেল অ্যাড্রেসও লাগে না, রাইট? তাই তো। তো ফেসবুক যদি ওভাবে এক্সপোজ করা না যেত তাহলে কিন্তু এত ইউজার তার কাছে আসতো না। আর ইউজার ইন্টারফেস না থাকলে কোনো অ্যাপ্লিকেশনের এই অবস্থায় যাওয়া সম্ভব না। আপনাকে ইউজার ইন্টারফেস, সুন্দর ইন্টারফেস এবং সাথে সাথে
ইজি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করতে পারতে হবে। ওকে, দেন আসি সার্ভার সাইডে। কোনো একটা সাইট লজিক্যাল বা ফাংশনাল করতে গেলে ডেফিনেটলি তার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের দরকার আছে। ফাংশনাল বা লজিক্যাল যদি আমরা করতে চাই ডেফিনেটলি ডাটা স্টোর করতে হবে, ইনফরমেশন গুলোকে স্টোর করতে পারতে হবে। যেগুলোকে আমরা ডাইনামিক সাইট বলছি, সব সাইটই যে ডাটা স্টোর করে ম্যান্ডেটরি না, বাট তারপরেও কি আমি যদি বলি যে কোনো একটা কনভার্টার, কোন একটা পার্টিকুলার টাইপ অফ কনভার্টার আমি তৈরি করব, আমি চাইলে সেটা জাভাস্ক্রিপ্ট দিয়েও তৈরি করতে পারি, শুধু ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েও এটা পসিবল। বাট যদি সেটা কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় তখন সেটাকে আমরা ডাইনামিক সাইটই বলবো, কারণ ক্যালকুলেশনটা কি সার্ভার এন্ডে এসে হচ্ছে এবং ফ্রন্ট এন্ডে গিয়ে সেটা ডিসপ্লে হচ্ছে। যদি আমি বলি আমি ফারেনহাইট দিচ্ছি, সেলসিয়াস চাচ্ছি, আমি সেলসিয়াস দিচ্ছি, ফারেনহাইট চাচ্ছি, আমাকে ক্যালকুলেশন করতে হবে না? HTML CSS পারবে না, জাভাস্ক্রিপ্ট পারবে, কারণ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার আমি যদি কোনো লজিক্যাল জব এক্সিকিউট করতে চাই, যে লাইক আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনাকেই লগ ইন করাতে হবে, যারা যারা রেজিস্ট্রেশন করেছে তারাই শুধু সাইটে লগ ইন করতে পারবে। আদারওয়াইজ আমি ফেসবুকে যখন ঢুকছি যদি লগ ইন না করি, আমি কোনো কিছু দেখতে পাই, কোনো কিছু করতে পারি? লগ ইন করার পরেই করতে পারি। কারণ আমি যদি জীবনেও অ্যাকাউন্ট না করি, আমি কি লগ ইন করতে পারবো? পারবো না। আমাকে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, কিছু ইনফরমেশন তাকে দিতে হবে, এবং ইনফরমেশন গুলো কি কোথাও না কোথাও স্টোর থাকতে হবে। যে কোনো জায়গায় স্টোর না যদি না থাকে, তাহলে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পাবো না। পাবো কি? আমি যদি রেজিস্ট্রেশন না করি আমি ফেসবুকে ঢুকতে পারবো না, রাইট? তো আমি যদি তালা ট্রেনিং এ রেজিস্ট্রেশন না করি, তালা ট্রেনিং এ ঢুকতে পারবো? তালা ট্রেনিং এ লগ ইন করতে না পারলেও বাইরে থেকে বেশ কিছু ফিচার দেখা যায়, কোর্স দেখা যায়, কোর্সের আউটলাইন দেখা যায়, রাইট? আবার কুইজ দেখা যায়, যদিও ওটাতে পার্টিসিপেট করা যায় না, বাট বেশ কিছু ফিচার কিন্তু দেখা যায়। বাট কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে ওখানে লগ ইন না করলে কিছুই দেখা যায় না, লাইক জিমেল। আচ্ছা, এখন আমি যখন লগ ইন করছি, আমাকে চিনতে পারাটা কে লগ ইন করলো, কার এই অ্যাক্টিভিটি। লাইক আমি যদি তালা ট্রেনিং এ লগ ইন করে কোনো একটা পোস্ট দেই, কোনো একটা নোট দেই, কোনো একটা অ্যালার্ট দেই, কার নামে আসে? আমার নামেই তো আসে। এবং অন্যরা সেটা দেখতে পারে যে রাইট কেউ একজন নোট বা অ্যালার্ট বা পোস্ট দিয়েছে। ক্লিয়ার? সো এই যে মনে রাখার বিষয়টা, লজিক্যালি তাকে ফাইন্ড আউট করতে পারাটা এবং সেই অনুযায়ী অ্যাকশন এক্সিকিউট করতে পারার কাজগুলো করে থাকে কে? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো সিস্টেমের যত ব্রেন ডেভেলপ করা হয় কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে। আমি ব্রেনের কথা বলেছি, ব্রেন আর মেমোরির মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটাকে বলা হয় বুদ্ধি, আর একটাকে বলা হয় স্টোরেজ বা মেমোরি। দুইটা ভালো হলে খুবই ভালো, একটা ভালো হলেও চলে। মেমোরি অতটা ভালো না, বাট বুদ্ধি আছে, চালিয়ে নিতে পারা যাবে। আবার মেমোরি ভালো, বুদ্ধি কম, অধিক খাটনির মাধ্যমে সেও সাকসেসফুল হতে পারে, কারণ সে মেমোরিতে স্টোর করতে পারে। বেসিক্যালি যেটা বলা হয়ে থাকে, যারা ইঞ্জিনিয়ার তাদের বুদ্ধি বেশি, আর যারা ডাক্তার তাদের মেমোরি বেশি। কিন্তু তাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, ইঞ্জিনিয়ারদের অনেক কিছু মাথায় রাখতে হয় না, তারা ক্যালকুলেশন করে নেয়। সেটা বুঝতে পেরেছেন? তো এই জন্যই যখন বলা হচ্ছে যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কোনো একটা সিস্টেমের বুদ্ধি বা ব্রেন ডেভেলপ করে। ডেটাবেস সার্ভার গুলো করে থাকে স্টোরেজ, ইনফরমেশন গুলো গুছিয়ে স্টোর করার কাজ করে থাকে কে? ডেটাবেস সার্ভার। সো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে যেটা বেসিক্যালি আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলোর সঙ্গে পরিচয় রাখি, PHP, C#, জাভার কথা বলতে পারি, রুবি কথা বলতে পারি, তাই না? পাইথনের কথা বলতে পারি, পার্ল আছে, অ্যাঙ্গুলার জেএস নতুন এসেছে, রাইট? নাম্বার অফ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজেস কিন্তু আছে।
যা সিস্টেমের ব্রেন ডেভেলপ করে থাকে। আচ্ছা, সো এই ল্যাঙ্গুয়েজগুলো সার্ভার সাইড বলার কারণ কি? সার্ভার সাইড বলার কারণ হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই কোনো না কোনো ওয়েব সার্ভারে রান করে। আর ওয়েব সার্ভার আর ক্লায়েন্ট হচ্ছে বেসিক্যালি আমি যখন কোনো ওয়েব বেস সফটওয়্যার তৈরি করব সেটা তো ব্রাউজারে রান করবে, তাই না? তো ব্রাউজার যে ল্যাঙ্গুয়েজগুলোকে পড়তে পারে সেগুলোটাই বলা হয়ে থাকে কি ক্লায়েন্ট এন্ড। ব্রাউজার পড়তে পারে জাভাস্ক্রিপ্ট, HTML, CSS আর XML। এই ল্যাঙ্গুয়েজগুলোকে ব্রাউজার পড়তে পারে, এই জন্য বলা হয় এই ল্যাঙ্গুয়েজগুলো সার্ভার কি ব্রাউজার, রাইট? আপনাদের যদি কখনো কোশ্চেন কেউ জিজ্ঞেস করে যে জাভাস্ক্রিপ্টের সার্ভার কোনটা, তখন আপনারা এক কথায় বলতে পারবেন কি ব্রাউজার। এখন সার্ভারের আলোচনায় আসি। সার্ভার বেসিক্যালি কি? সার্ভার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সার্ভার কি? সার্ভার কিন্তু অনেক ধরনের আছে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিন্তু সার্ভার আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কারো মধ্যে যে কোনো কিছু লিখে দিলে কিন্তু রান করতে পারবে না, তাই না? এখন আপনি লাইক মনে করেন যে একটা ওয়ার্ড ফাইল যদি আপনি ওপেন উইথ করে ব্রাউজারে দিয়ে দেন, আউটপুট দেখা যাবে। ওয়ার্ডের যে আউটপুট, ওয়ার্ডপ্যাড দিলে দেখা যাবে, রাইট? অথবা আপনি যদি ওই ওয়ার্ড ফাইলটাকে মাইক্রোসফট অফিস ইনস্টল যদি থাকে খুলেন, তখন সেটা আপনি দেখতে পাবেন। আমার মেশিনে মাইক্রোসফট অফিস নেই, রাইট? বাট একজন আমাকে পাওয়ার পয়েন্ট ফাইল দিয়েছে, আমি ওটা খুলতে পারবো, রান করবে। তাহলে কি ওই অফিসটাকে ওই পার্টিকুলার ফাইলের জন্য সার্ভার বলতে পারি? পারি তো, হ্যাঁ? তোমরা কি বুঝতে পারছি যে আমাকে কেউ একজন পিডিএফ দিয়েছে, আমার মেশিনে অ্যাক্রোব্যাট রিডার নেই, আমার পিডিএফটা খুলবে? তাহলে অ্যাক্রোব্যাট রিডারটা হচ্ছে তার সার্ভার, বলতেই পারি, রাইট? আচ্ছা, আমার মেশিনে কোনো ব্রাউজার নেই, আমাকে কেউ একজন HTML ফাইল দিয়েছে, ওটা রান করবে? দেখতে পারবো? আমি যদি ওইটা ওয়ার্ডে খুলি, নোটপ্যাডে খুলি, আউটপুট দেখা যাবে না কোড দেখা যাবে? কোড দেখা যাবে। কোডকে পড়ে কোড অনুযায়ী আউটপুট দেখানো তাকেই বলা হচ্ছে কি সার্ভার এক্সিকিউশন। সো ওই কোডটাকে চিনতে পারবে, রুলস রেগুলেশন বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আউটপুট দেখাতে পারবে, সেটাই কি তার সার্ভার। সো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, XML সবার সার্ভার কে ব্রাউজার। ঠিক তেমন প্রত্যেকটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজেরই নিজস্ব ওয়েব সার্ভার আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এমনি এমনিতে হয়? আমরা বানাতে পারবো? বা পারলেও আমরা কি যে কেউ লিখলে কি সেটা কাজ করবে, যে কোনো জায়গায় কাজ করবে? ডেফিনেটলি না, রাইট? যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স রুলস আছে, যেভাবে এভাবে লিখতে হবে। আমরা HTML লেখার সময় কি রুলস মেনে চলেছি না? PHP লেখার সময় রুলস মেনে চলতে হবে আমাকে, আদারওয়াইজ কি বলবে? ভুল সিনট্যাক্স, ইনকারেক্ট সিনট্যাক্স, ইনভ্যালিড সিনট্যাক্স, ফ্যাটাল এরর, রাইট? সো ওই এরর গুলো আমাকে যদি ফিক্স করতে হয়, ডেফিনেটলি তার রুলস অনুযায়ী আমাকে লিখতে হবে। রুলস গুলো চেক করবে কে? সার্ভার। আমি বুঝতে পেরেছি? রুলস গুলো চেক করবে সার্ভার গুলো। এখন আসি, সার্ভার গুলো যখন রুলস চেক করবে, রুলস চেকিং শেষ, তারপরে কি তার কোড অনুযায়ী আউটপুট। কোডগুলো আউটপুট করার জন্য কি ডেফিনেটলি ওই সার্ভারের মধ্যেই বলে দেওয়া আছে কোন কোডের কি আউটপুট। তার মানে সার্ভারই জানবে ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স এবং ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুযায়ী আউটপুট, রাইট? সো প্রত্যেকটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজেরই সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে। এর মধ্যে আমি যদি বলি PHP, C# আর জাভা, আমরা এখানে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নিয়ে কাজ করব জ্যাম্প, ওকে, এখানে দুইটা ওয়েব সার্ভার আছে। একটা ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি ফর PHP অ্যাকচুয়ালি, আর আছে হচ্ছে টমক্যাট যা C# এবং জাভার জন্য কাজ করে।
ওকে, সি শার্প জাভা টমক্যাট সার্ভারে কাজ করানো যায়। সো ঠিক এরকম রুবি পাইথন রাইট টমক্যাট সার্ভারেও কাজ করে। তো সকল সার্ভার ল্যাঙ্গুয়েজের জন্য নিজস্ব কি আছে, সার্ভার আছে। আমরা যেহেতু পিএসপি শিখবো, পিএসপির জন্য সার্ভার কি অ্যাপাচি এবং আইআইএস। সো আমি একটু লিখি যে পিএসপির জন্য কি কি সার্ভার আছে, পিএসপির জন্য কি কি ওয়েব সার্ভার আছে। অ্যাপাচি আছে, হ্যালো বলেন। আচ্ছা, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এটা আরেকবার একটু যদি রিপিট করি বা বলার চেষ্টা করি, এরপরে আমি সার্ভার ইনস্টলেশনে যাব। তো প্রথমটা কি ছিল, ফ্রন্ট এন্ড, তাই না? ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ আমরা বলছিলাম জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এবং এক্সএমএল এর কথা। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়েও কথা বলেছি। ডেটাবেস সার্ভারের ক্ষেত্রে আমরা মাইএসকিউএল, এমএসএসকিউএল, ওরাকল এবং পোস্টগ্রির কথা বলেছি। মাইএসকিউএলটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটাও আমরা বলছি। আর মাইএসকিউএলটা কেন সবচেয়ে বেশি ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা এর পেছনে যে লজিকটা দিয়েছি সেটা হচ্ছে ভেরি ফাস্ট, লাইট ওয়েট। একসাথে যদি একাধিক সার্ভার ইউজ হয় সেক্ষেত্রে মাইএসকিউএল, এমএসএসকিউএল হতে পারে, মাইএসকিউএল, ওরাকল হতে পারে, যেগুলো অ্যাপ্লিকেশন। আমি প্রথম দিন 3টা সংজ্ঞা দিয়েছিলাম, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন, মনে আছে? এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু বলেছিলাম কি, সিস্টেম সফটওয়্যার, যেগুলো ব্যাংকিং সফটওয়্যার, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এইগুলো। সো তাদের ডাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই কারণে ওই অ্যাপ্লিকেশন গুলোতে একাধিক সার্ভার ইউজ করা হয়ে থাকে। তো যদি আমি বলি যে ডাটা রাখতে যাচ্ছি, তখন কিন্তু আমি ডাটা দুই জায়গায় রাখবো, ওই অ্যাপ্লিকেশন গুলোতে, হতে পারে মাইএসকিউএল এবং ওরাকল অথবা মাইএসকিউএল, এমএসএসকিউএল, রাইট? ম্যাক্সিমাম কেসে জাভা যখন ইউজ হয় কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে, তারা মাইএসকিউএল এর সাথে ওরাকল ইউজ করে, কারণ ওরাকলের প্রোডাক্ট কি, জাভা। ওকে, সি শার্প কি, মাইক্রোসফটের প্রোডাক্ট, সি শার্পের ডেটাবেস কি, এমএসএসকিউএল। যখন সি শার্প দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তৈরি হয় সেক্ষেত্রে তারা এমএসএসকিউএল এর সাথে মাইএসকিউএল ইউজ করে। ডাটা রাখার ক্ষেত্রে মাইএসকিউএল, এমএসএসকিউএল, আর ডাটা নেওয়ার ক্ষেত্রে শুধু কি, মাইএসকিউএল, কারণ মাইএসকিউএল অনেক বেশি দ্রুত ডাটা রিটার্ন করে। সো আমাদের যদি পিএসপি দিয়ে কোনো সাইট তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে মিনিমাম 3টা সার্ভারের দরকার আছে। একটা হচ্ছে কি, পিএসপি রান করার জন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ অ্যাপাচি অথবা কি আইআইএস। ওই সফটওয়্যারটার ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করি সেক্ষেত্রে আমার ব্রাউজার ম্যান্ডেটরি। আর আমার ওই অ্যাপ্লিকেশনটা বা সাইটটা যদি মেমোরির প্রয়োজন পড়ে, আমি যদি ডেটাবেস ইউজ করি, তখন আমার দরকার পড়বে কি, মাইএসকিউএল, এমএসএসকিউএল, ওরাকল অথবা পোস্টগ্রি, যে কোনো একটা ডেটাবেস সার্ভার। আমরা কিছুক্ষণ আগে আলোচনা থেকে যেটা বের করেছি সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি যে ডেটাবেস সার্ভারটা ইউজ হয়ে থাকে তার নাম কি, মাইএসকিউএল। আর এই মাইএসকিউএল ডেটাবেস সার্ভারটা এত বেশি ইউজ হয় যে পিএসপির যে সার্ভার, সেই সার্ভার ইনস্টলেশন প্যাকেজের মধ্যেই দেয়া থাকে, রাইট? সো জ্যাম্প নামে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা ইনস্টল করলেই আমাদের মেশিনে রিকোয়ার্ড যে সার্ভার গুলো সেগুলো সব অটোমেটিক চলে আসে, রাইট? লেটেস্ট জ্যাম্পটা আমরা ইনস্টল করতে পারি। আমার কাছে একটা ভার্সন আছে, সেটা আমি ইনস্টল করে নিব, অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে আপনারাও ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা, রিকোয়ার্ড সার্ভার গুলো আমাদের কি কি আছে, অ্যাপাচি, টমক্যাট, ফাইলজিলা, মার্কারি, এমএসএসকিউএল, যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে যেতে চাচ্ছি। বাট আমাদের এখন দরকার যেটা, সেটা হচ্ছে যে পিএসপি, অ্যাপাচি, মাইএসকিউএল আর ব্রাউজার, রাইট? যদি আমরা জ্যাম্প নামে একটা সফটওয়্যার ইনস্টল করি তাহলে আমরা কি পাবো, অ্যাপাচি, টমক্যাট, ফাইলজিলা, মার্কারি এবং এমএসএসকিউএল পেয়ে যাব, রাইট? আর আমাদের সবগুলো মেশিনে তো ব্রাউজার রয়েছে। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, ক্লায়েন্ট যা চাই। না, ওকে, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। এখন ক্লায়েন্ট যদি মনে করে যে
এটা কোম্পানির উপরে যে আমি এটা চাচ্ছি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে বানিয়ে দিতে পারেন, কারণ ক্লায়েন্ট আইটি নলেজ রাখে না, রাইট? দেন কোম্পানি প্রথমে চিন্তা করবে তার বেনিফিটের কথা, কোনটাতে তার বেনিফিট আসবে। তার .NET এর ডেভেলপার এখন ফ্রি আছে, PHP ডেভেলপাররা বিজি আছে, জাভা ডেভেলপাররা বিজি আছে, সো সে লাগিয়ে দেবে কোথায়? C# দিয়ে, রাইট? এখন যদি ধরা হয় যে কোনো একটা ওয়েবসাইট যা 2 মাস সময় নিয়ে করতে হবে, PHP এর জন্য যদি প্ল্যান করা হয় 2 মাস, রাইট? ওই প্রজেক্টটা C# বা জাভাতে করতে 2 মাস 10 দিন থেকে 2 মাস 15 দিন লেগে যেতে পারে, কস্টিংটা বেড়ে যাবে। PHP ডেভেলপারদের যা কস্টিং বা যে ইনভেস্টমেন্ট বা সার্ভারের যে খরচ, সেই অনুযায়ী যদি চিন্তা করি C# বা জাভা বেসড অ্যাপ্লিকেশনের খরচটা বেড়ে যাবে। আপনার ক্লায়েন্ট যদি পয়সাওয়ালা হয় আর যদি সে ছেড়ে দেয় কোম্পানির উপর, সে বেশি টাকায় তার কাছ থেকে নিতে চাইবে। হয়তো বা তার প্রয়োজন নেই, একটা ওয়েবসাইট বানাবে স্কুলের, একটা ওয়েবসাইট বানাবে রিয়েল এস্টেটের, অথবা একটা ওয়েবসাইট বানাবে কোনো বুকিং সিস্টেম, রাইট? সেক্ষেত্রে জাভা বা .NET এর প্রয়োজনীয়তা নেই, ম্যান্ডেটরি না, ওখানে হাইলি সিকিউর কোনো কিছু হওয়ার দরকার নেই। PHP যথেষ্ট ছিল, রাইট? বাট যখন জাভা বা .NET তখন প্রাইস হাই। বুঝতে পেরেছেন? বাট স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশন আছে যেটাতে বলা হয় যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। লাইক আপনি যখন কোনো একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করছেন, কেউ যদি আমার কাছ থেকে সাজেশন চায় তাহলে কি দিয়ে তৈরি করব, যদিও আমি PHP নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি, বাট আমার সাজেশন থাকবে সেটার জন্য সে জাভা ইউজ করে, কারণ জাভা PHP এর চাইতে সিকিউর। এটা বুঝতে পেরেছে? তো সিকিউরিটি এনশিওর করার দায়িত্ব কিন্তু ডেভেলপারদের, বাট ল্যাঙ্গুয়েজ যতটুকু এনশিওর করে সেটাও কিন্তু অনেক বেশি। কারণ আপনি জাভা দিয়ে পোর্ট ডেভেলপার ইউজ করেছেন, জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এই বলে এই না যে আপনারটা অনেক বেশি সিকিউর হয়ে গেছে। PHP ইউজ করেছেন, ভালো ডেভেলপার কাজ করছে, সেও ওই সাইটটাকে বা সিস্টেমটাকে সিকিউর করে তুলতে পারে। যে ডেভেলপার্স কোয়ালিটির উপরে নির্ভর করে, বাট ল্যাঙ্গুয়েজেরও একটা বড় ইম্প্যাক্ট এখানে রয়েছে। আচ্ছা, আমরা এখন আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারের দিকে যাব। আমি ভিডিওতে রাখছি ইনস্টলেশনটা, যাতে যদি কারো প্রয়োজন পড়ে, আই হোপ যে আপনাদের একজন যেহেতু করে নাই তার হয়তো প্রয়োজন পড়তে পারে, বাকিদের প্রয়োজন পড়ার কথা না, রাইট? আমরা নাম্বার অফ টাইমস ইনস্টল করেছি এবং ইউজ করেছি। তো আমি আমার কাছে 6.3 আছে, 6.19 আছে, আমি 6.19টা দেওয়ার চেষ্টা করছি। এর পরের ভার্সনই বেসিক্যালি 7। সো 7 এখনো অ্যাকচুয়ালি প্রফেশনাল এক্সিকিউশনে আসে নাই। প্রফেশনালি সিস্টেম ডেভেলপমেন্ট বা সাইট ডেভেলপমেন্টের কাজে এখনো 7 ইউজ হচ্ছে না, বাট রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে, প্র্যাকটিস চলছে, বাট হয়তো কিছুদিনের মধ্যে 7 এর ইমপ্লিমেন্টেশনও চলে আসবে। 7 এখনো না ইউজ করার কারণ হচ্ছে যে আমরা যে সাইটগুলো যেখানে ডিপ্লয় করি, ওই ডিপ্লয়মেন্টের জন্য যে সিস্টেমটা ইউজ করা হয় cPanel সম্পর্কে ধারণা আছে? cPanel বা WHM, ওখানে কিন্তু এখনো 7 ইন্টিগ্রেট হয় নাই। ওকে, সো ওখানে 5.6 ম্যাক্সিমাম এখনো আছে। সো আমরা এখন 5.6 এনভায়রনমেন্টেই কাজ করছি এবং এখানেও 7 এর ম্যাক্সিমাম ফিচারস আছে। cPanel একটা হিউজ জিনিস, যখন আমরা cPanel আলোচনায় আসবো তখন বুঝতে পারবেন, এখনকার সঙ্গে সম্পর্কিত না। যে কোনো ড্রাইভে ইনস্টল করা যায়। দেখেন, ফোল্ডারের নামটা আমি ইচ্ছে মতো দিতে পারি। ডিফল্ট ইনস্টল করলে সিতে যায় এবং জ্যাম্প নামে একটা ফোল্ডার হয়।
আমি যে কোনো ড্রাইভে নিয়ে নিতে পারি এবং যে কোনো নামেই ফোল্ডার ক্রিয়েট করতে পারি। দেন নেক্সট, এর পরে ভার্সন আছে, ওকে 7 এর জন্য ভার্সন চলে আসে। দেখেন আমার জ্যামটা ইনস্টল শেষ হয়েছে। ইনস্টল শেষ হওয়ার পরে আমার কাছে ডায়লগটা এসেছে, ল্যাঙ্গুয়েজ সেট করতে বলে। ল্যাঙ্গুয়েজ আমি সেভ করেছি ইংলিশ। এরপরে বলছে যে অটো স্টার্ট অফ মডিউলস, আমি এই মডিউলগুলো অটোমেটিক স্টার্টে নিতে চাচ্ছি কিনা, যে আমি লাইক কম্পিউটার খুললাম বা ল্যাপটপ খুললাম, সরাসরি আমার এই সার্ভারগুলো রান হয়ে গেল। যদি আপনাদের প্রয়োজন পড়ে বা করে রাখতে চান, এখানে টিক মার্কস দিয়ে সেভ করে দিলে পরবর্তী কম্পিউটার রিবুট হওয়ার সাথে সাথে কি হবে, আপনার এই সার্ভারগুলো রান হয়ে যাবে। দেখেন enable tomcat আউটপুট উইন্ডো, চেক ডিফল্ট পোস্ট অর স্টার্টআপ, এটা যদি চান এটা ডিফল্ট সেটিংস, কোনো কিছুতে হাত না দেয়াই ভালো আমার মতে। সো আমি সেভ করে দিচ্ছি। এখানে 5টা সার্ভার রয়েছে। 5টা সার্ভারের মধ্যে আমাদের যেটা প্রয়োজন পড়বে বেসিক্যালি অ্যাপাচি এবং মাইস্কুয়েল। যখন আমি অ্যাপাচিতে কাজ করতে যাব বা মাইস্কুয়েলে কাজ করতে যাব, স্টার্ট বাটন প্রেস করে স্টার্ট করে নিতে হবে। ওকে, আমি যদি স্টার্ট বাটন প্রেস করি তাহলে দেখবেন যেন এখানে গ্রিন হয়ে যাচ্ছে এবং সেটা স্টার্ট হয়েছে। আবার স্টপ বাটন প্রেস করলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মাইস্কুয়েল স্টার্ট বাটন প্রেস করলে মাইস্কুয়েলটা রান করবে। এখন আমি যদি রান করাতে চাই আমার কোনো কোড, অ্যাপাচি মধ্যে গিয়ে কোডটা রেখে রান করাতে হবে। ওকে, সেই ফিচারটাতে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা, তো আমাদের এখন কারেন্টলি দরকারটা কি, আমরা যদি পিএইচপি সিনট্যাক্স নিয়ে আলোচনা শুরু করি সেক্ষেত্রে আমাদের দরকার কি, শুধু অ্যাপাচি, তাই না? আমাদের অ্যাপাচিটা দরকার। মাইস্কুয়েল ডেটাবেস নিয়ে আমরা যখন আলোচনা শুরু করব তখন মাইস্কুয়েল নিয়ে মাইস্কুয়েল সার্ভারটা আমাদের রান করে রাখতে হবে। আমরা এখানে সময় লস করছি না, কারণ আমরা জানি যদি আমাদের মেশিনে অ্যাপাচি ইনস্টল করা থাকে, ব্রাউজারে যদি আমরা শুধু লোকাল হোস্ট লিখি তাহলে সার্ভার রুটটা হিট করে, সার্ভারের যে রুট ফোল্ডার সেটা হিট করে, রাইট? সার্ভারের রুট কোনটা? সার্ভারের রুট হচ্ছে জ্যাম্পের ভেতরে htdocs ফোল্ডার, রাইট? আমরা সবাই কিন্তু জানি জ্যাম্পের htdocs হচ্ছে সার্ভার রুট। তো সার্ভার রুটটা হওয়ার কথা কোথায়? আমরা ইনস্টল করেছি ই ড্রাইভে, নাম দিয়েছি ttlict batch1 jam, রাইট? এর ভেতরে দেখেন htdocs নামে একটা ফোল্ডার আছে, এটাকে বলা হচ্ছে অ্যাপাচি রুট। অ্যাপাচি রুট আমি যেখান থেকে লোকাল হোস্ট লিখি না কেন, আর যে মানে আমার মেশিনে যেখানেই আমার জ্যাম্প ইনস্টল থাকুক না কেন, যদি আমার অ্যাপাচিটা রানিং থাকে, ব্রাউজারে যদি লোকাল হোস্ট লিখি তাহলে রান করবে কে? এই জ্যাম্পের ভেতরের htdocs ফোল্ডার। ক্লিয়ার? সেটাই করেছে। আমি যখন এখানে লোকাল হোস্ট লিখেছি সরাসরি ড্যাশবোর্ড চলে আসে। এটা বেসিক্যালি জ্যাম্পের উপরে একটা ডকুমেন্টেশন। জ্যাম্পের ভেতরে একটা ডকুমেন্টেশন, জ্যাম্পের উপরে এখানে কোন ভার্সন কি কি আছে, এখানে পিএইচপির কোন ভার্সন আছে, অ্যাপাচির মাইস্কুয়েলের কোন ভার্সন আছে, টমক্যাটের ভার্সন কি আছে, সবকিছু এখানে কিন্তু বলা আছে। তো এই ডকুমেন্টেশনটা বেসিক্যালি এখান থেকে আসে। আমরা যদি দেখি
না, এর সঙ্গে রিলেটেড না। ওকে, আমি যখন htdocs এসেছি বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখেন দুইটা একটা PHP ফাইল আছে যেটা হচ্ছে ইনডেক্স, রাইট? ইনডেক্সটা কি? আমরা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই দেখে থাকি যে ডিফল্ট ফাইল বলে একটা কথা আছে, ডিফল্ট ফাইল ফরম্যাট বা ডিফল্ট ফাইল। ডিফল্ট ফাইলটা কি, যদি ফোল্ডারের মধ্যে ওই নামের কোনো ফাইল থাকে, আমি যদি ফোল্ডারের নাম দেখিয়ে দিই ফাইলটা অটোমেটিক রান হয়ে যায়। PHP তে ডিফল্ট ফাইল হচ্ছে ইনডেক্স, ক্লিয়ার? PHP তে ডিফল্ট ফাইলটা কি ইনডেক্স, এরপরে আছে ডিফল্ট, এরপরে আছে কি হোম। তার মানে কয়েকটা ডিফল্ট ফাইল থাকতে পারে বা ভিন্ন ভিন্ন নামে ডিফল্ট ফাইল হতে পারে। আবার আমরা চাইলে নিজেরাও কি ডিফল্ট ফাইল চেঞ্জ করতে পারি, বোঝা যাচ্ছে? তো PHP বাই ডিফল্ট যে কনফিগারেশন আছে অ্যাপাচিতে, সেখানে ডিফল্ট ফাইলটা হচ্ছে প্রথম যে ফাইলটা সে এক্সিকিউট করতে চাইবে। যদি মনে করেন এখানে দুইটা ফাইল থাকতো, একটা হচ্ছে index.php আর একটা হচ্ছে index.html, তাহলে কি রান হতো? কোনটা রান করতো? দুইটাই তো ইনডেক্স, তো ডেফিনেটলি প্রায়োরিটি আছে, রাইট? সো ফার্স্টে রান হতো কি index.php, তারপরে রান হতো কি index.html, ক্লিয়ার? সো যদি ইনডেক্স নাম্বার অফ থাকে সেখানেও কিন্তু প্রায়োরিটি আছে কোন ফাইলটা আগে রান হবে। যদি ইনডেক্স না থেকে হোম থাকে তাহলে হোম রান হয়ে যাবে। যদি ইনডেক্স থাকে হোম থাকে, কোনটা রান হবে? ইনডেক্স রান হবে, রাইট? ইনডেক্স আছে, হোম আছে, ডিফল্ট আছে, কোনটা রান হবে? ইনডেক্স রান হবে। যদি ইনডেক্স আমরা রিমুভ করে দেই তাহলে কি রান হবে? ডিফল্ট রান হবে। ডিফল্টকে রিমুভ করে দিলে হোম রান হয়ে যাবে। আর যদি কোনো কিছুই না থাকে, মানে ডিফল্ট যে তিনটা ফাইল ফরম্যাট তার মধ্যে কোনোটাও যদি না থাকে, তাহলে এই ফোল্ডারের মধ্যে যা যা আছে সেটা শুধু দেখিয়ে দেবে, ইনডেক্স ফোল্ডারটা দেখিয়ে দেবে। আমি বুঝতে পেরেছি? তো যদি আমরা কখনো দেখতে চাই যে PHP ডিফল্ট ফাইল কোনগুলো, সেক্ষেত্রে এই যে কনফিগে প্রেস করার পর আমরা যে কনফিগের apache httpd.conf নামে একটা ফাইল আছে, ফাইলটা যদি রান করাই, এখান থেকে যদি আমরা সার্চ দেই ডিফল্ট, দেখেন আমি নেক্সট করতে করতে যাচ্ছে ডিরেক্টরি, বেসিক্যালি এই যে ডিরেক্টরি মডিউল, মাঝামাঝিতে ডিরেক্টরি ইন্ডেক্সিং এ কাকে প্রায়োরিটি দেবে এখানে লিস্ট দেওয়া আছে। কোন ফোল্ডারের মধ্যে প্রথমেই যদি পাই index.php সেটা রান হবে, দেন index.pl, index.cgi, index.asp, index.html, index.html, বিষয়টা বুঝতে পেরেছেন? তারপরে কি আছে? ডিফল্ট, তারপরে কি আছে? হোম। আমি যদি চাই যে নতুন নামে কোনো একটা ফাইলকে আমি ডিফল্ট বানাবো, সেটাও করতে পারি। ক্লিয়ার সবাই? গুড। সো এখানকার সিনারিওটা হচ্ছে যে ইনডেক্স ফাইলটা রান হয়ে গেছে, ইনডেক্সটা রান করে আমাদের পাঠিয়ে দিয়েছে কার মধ্যে? ড্যাশবোর্ডে। সো ইনডেক্স আমাকে রিডিরেক্ট করেছে কোথায়? ড্যাশবোর্ডে। আর ড্যাশবোর্ডের ভেতরে টিউটোরিয়ালটা দেওয়া আছে, দেখেন ড্যাশবোর্ডের মধ্যে একটা index.html আছে, এই ফাইলটাই কিন্তু দিস ওয়ান। সো প্রথম index.php আমাকে ঘুরিয়ে দিয়েছে কার মধ্যে? ড্যাশবোর্ডে। আর ড্যাশবোর্ডের মধ্যে অন্যান্য ফাইলগুলো রাখা আছে HTML ফাইল আকারে, সিম্পল ডকুমেন্টেশন। আমি যদি ডকুমেন্টেশন দেখতে চাই তাহলে ডকুমেন্টেশনের জন্য আমি এটা রেখেও দিতে পারি, আবার ইনডেক্স ফাইলটা রিনেম করেও রাখতে পারি, রিমুভ করেও দিতে পারি। যদি কখনো ডকুমেন্টেশন দেখার প্রয়োজন পড়ে তখন আপনি কি করবেন? localhost/dashboard লিখলেই চলে আসবে, তাই কি না? আচ্ছা, আর কখনো যদি আপনি ডকুমেন্টেশন দেখতে না চান, সেক্ষেত্রে আপনি আপনার সার্ভার থেকে চাইলেই ড্যাশবোর্ড এবং ইনডেক্স দুইটা ফাইল রিমুভ করতে পারেন, বাট সার্ভার থেকে কোনো ফাইল রিমুভ না করাই ভালো। ওকে, সো আমি ইনডেক্স ফাইলটাকে যদি রিনেম করে দেই যে লাইক index1, সেক্ষেত্রেও কিন্তু আমার ক্ষতি নেই, আমি পরবর্তীতে এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবো। নাও এখন যদি আমি ব্রাউজারে লোকালহোস্ট লিখি তাহলে ইনডেক্স অফ দেখতে পাবো, তাই না? আমি একটা লিস্ট দেখতে পাচ্ছি, এটাই বেসিক্যালি চাওয়া হয়। আমি যখনই সার্ভারে যাব আমি আমার ফোল্ডারগুলো সব দেখতে পাবো, ফাইলগুলো দেখতে পাবো, প্রয়োজন অনুযায়ী সেটাকে আমি
রান করাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেটবিনস ওপেন করি, একটা প্রজেক্ট তৈরি করি। TTLICT ব্যাচ 1 বেসিক পিএসপি, ঠিক আছে। সো TTLICT ব্যাচ 1 বেসিক পিএসপি নামে যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমি তৈরি করেছি। এটা আমরা নেটবিনস এর সঙ্গে যুক্ত করে নিব ফার্স্টে, তারপর এর ভেতরে আমরা কোড লেখা শুরু করব। আমি প্রজেক্ট আকারে এটাকে অ্যাড করছি। হয়ে গেল। ই ড্রাইভে করেছি না আমরা, ওই এই htdocs this folder। এটাকেই আমরা প্রজেক্ট নেমে দিয়ে দিচ্ছি, ফিনিশ। So TTLICT batch 1 basic PSP, আমরা এখানে সোর্সের মধ্যে নতুন করে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছে, ডে 9 না, গতদিন 8 হয়েছে। আমরা তো লাস্ট ক্লাসে আপনি ছিলেন না। আমরা এই যে গতদিন ডে 8 এ ক্লাস করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন ডে 9 এ আমরা একটা পিএসপি ফাইল নিব,
নিউ থেকে পিএসপি ফাইল নিচ্ছি, আমি বলছি syntax.php, এটা তো পিএসপি সিনট্যাক্স না? পিএসপি এর ফাইলের আমরা যখন পিএসপি নিয়ে কথা বলছি আমাদের পিএসপি ফাইলটা হতে হবে কি .php এক্সটেনশনে। যদি ওটাকে রান করাতে হয় অবশ্যই সেটা থাকতে হবে কোথায়? জ্যাম্পের htdocs এর আন্ডারে। আমি যেটা করেছি htdocs এর আন্ডারে day 9 এর মধ্যে syntax.php নামে একটা ফাইল তৈরি করেছি। এই syntax.php এর মধ্যে আমি যদি যখন এটাকে বলছি পিএসপি ফাইল, যদিও এটা পিএসপি ফাইল এর মধ্যে HTML, CSS, JavaScript, PHP সকল কোডই লেখা যাবে। রিপিট করছি, যদিও এটা পিএসপি ফাইল এর মধ্যে আমি পিএসপি তো লিখতে পারবোই, এখানে HTML লিখতে পারবো, HTML এর মধ্যে আমরা CSS লিখতে পারবো, HTML এর মধ্যে আমরা JavaScript ও লিখতে পারবো। তো যেহেতু আমরা পিএসপি দিয়ে শুরু করছি, পিএসপি সিনট্যাক্স এটাকে বলা হচ্ছে কি পিএসপি এর সিনট্যাক্স। এটাকে পিএসপি এর ওপেনিং ট্যাগ বলা হয় আর এটা পিএসপি ক্লোজিং। এখন যদি সেটা হয় পিওর পিএসপি ফাইল, মনে করেন পিএসপি ফাইলের মধ্যে শুধু পিএসপি কোড থাকতে পারে, আবার পিএসপি ফাইলের মধ্যে পিএসপি কোডও থাকতে পারে, HTML এর কোডও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার ওপেনিং ক্লোজিং লাগবে। যদি শুধু পিএসপি ফাইল হয় সেক্ষেত্রে ক্লোজিংটা ম্যান্ডেটরি না। এখানে শুধু পিএসপি এর কোড লিখছি তখন ক্লোজিংটা কি ম্যান্ডেটরি না। বাট যদি HTML, CSS, PHP বোথ থাকে সব সময় আমাদের কিন্তু ওপেনিং এবং ক্লোজিং সবই লিখতে হবে। আচ্ছা, এই গেল একটা। এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখনই PHP দিয়ে কোনো কিছু আউটপুট দেখাতে চাই তো সেই ক্ষেত্রে ইকো বলে একটা কিওয়ার্ড আছে, সেটাকে ইউজ করতে হয়। HTML এ লিখে ব্রাউজারে দিলেই কিন্তু আউটপুটে চলে আসে, বাট আমরা যখন PHP দিয়ে কোনো কিছু আউটপুট করতে চাই সেক্ষেত্রে আমাকে ইকো লিখতে হবে অথবা লিখতে হবে কি প্রিন্ট। ওকে, এই দুটো কিওয়ার্ড। সো সবচেয়ে বেশি প্রচলিত কি ইকো, আর আমরা প্র্যাকটিস করতে বলি ইকোকেই। কোনো কিছু যদি আমরা আউটপুটে দিতে চাই, যে লিখতে চাই লাইক হ্যালো PHP, রাইট, এটাকে আমরা বলবো কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। প্রোগ্রামিং এর ভাষা এটাকে আমরা বলবো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আর সিঙ্গেল লাইন স্টেটমেন্ট শেষ করতে হয় অলওয়েজ সেমিকোলন দিয়ে। এটা ল্যাঙ্গুয়েজের PHP ল্যাঙ্গুয়েজের একটা রুলস। বাট এরপরেও কিন্তু রেড একটা মার্ক দেখা যাচ্ছে, বলছে কি সিনট্যাক্স এরর। সে এই হ্যালো PHP এদেরকে সিনট্যাক্সের একটা অংশ মনে করছে। এই নামে কোনো সিনট্যাক্স আছে কিনা সে খুঁজে দেখার চেষ্টা করছে। যখনই সে কোনো সিনট্যাক্স পাচ্ছে না তখনই সেটাকে এরর দেখিয়ে দিয়েছে, রাইট। যতক্ষণ পর্যন্ত শুধু ইকো লেখা ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো এরর ছিল না। একটু খেয়াল করেন, এরর আছে? এরর নেই। বাট যখনই আমি হ্যালো PHP লিখেছি তখনই কিন্তু এরর এসেছে। সো এটা বেসিক্যালি কি আমরা নরমালি এটাকে কি বলে থাকি স্ট্রিং, টেক্সট, ক্যারেক্টার, রাইট। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় স্ট্রিং। আর স্ট্রিং গুলো থাকবে কার মধ্যে? সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে। এটা রুলস, রাইট। এটা দেওয়ার পর কিন্তু ওই রেড মার্কটা চলে গেছে, খেয়াল করেছেন। শেষ করতে হয় কি দিয়ে? দেখেন এটা যদি শেষ না করি সবার শেষে একটা কিন্তু এরর মার্কস রয়েছে। এটা যখন দিচ্ছি তখন এরর মার্কসটা অটোমেটিক উঠে যাচ্ছে। ক্লিয়ার? সো এই লাইনটাকে আমরা বলবো কি লাইন অফ স্টেটমেন্ট। PHP তে আমরা বলবো লাইন অফ স্টেটমেন্ট। আর লাইন অফ স্টেটমেন্টের মধ্যে এটা হচ্ছে কিওয়ার্ড আর এটা হচ্ছে কি স্ট্রিং। সো স্ট্রিং দুই ভাবে লেখা যায় PHP তে, সিঙ্গেল কোট দিয়ে অথবা ডাবল কোট দিয়ে। আমরা সিঙ্গেল ডাবল কোট দিয়ে দেখছি, আবার সিঙ্গেল কোট দিয়েও স্ট্রিং বলা যায়।
তো এবার যদি এটাকে সেভ করি, সেভ করার পরে যদি আমি দেখতে চাই যে এই আউটপুটটা আমি দেখব কিভাবে, তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে কোথায়, ব্রাউজারে লোকাল হোস্ট হিট করতে হবে। লোকাল হোস্ট হিট করার পর আমাকে যেতে হবে ttl-sct batch 1 এ, দেন day9 এর পরে syntax.php। একটু খেয়াল করেন, হ্যালো পিএসপি আমরা পেয়েছি, ঠিক আছে না? ওকে, তো আমরা তো সবাই আনতে পারবো না। হ্যালো পিএসপি যখন আনতে পারবো আমরা, কিন্তু আমি এখন আপনাদের কাছ থেকে দুইটা জিনিস, আমরা ম্যাক্সিমামই পারি, একজন মাত্র পারি না। আমি দেখতে চাচ্ছি যে একই ফাইলের মধ্যে আপনি HTML এর মধ্যে PHP লিখেছেন আর PHP এর মধ্যে HTML লিখেছেন এবং দুইটাই আউটপুটে দেখিয়েছেন। HTML এর মধ্যে PHP, PHP এর মধ্যে HTML। ঠিক আছে, একটু আমাকে দেখান, করে দেখান। চেষ্টা করেছেন। আমি বলেছিলাম যে PHP তে HTML আর HTML এ PHP করতে, ফাইল সেম, PHP ফাইলই, PHP তে HTML, PHP তে HTML যদি আমি বলি, বা ঠিক এরকমই থাকলো। আমি যদি PHP এর মধ্যে HTML ইমপ্লিমেন্ট করতে বলি, PHP তে HTML ইমপ্লিমেন্ট করার একমাত্র উপায় হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং আকারে আপনাকে যেতে হবে। সো স্ট্রিং এর ভেতরে HTML এর ট্যাগ, তার ভেতরে আপনার আউটপুট। ওকে, বেটার হচ্ছে যখনই আমি PHP তে HTML ইউজ করব, অলওয়েজ ইউজ করব কি, ডাবল কোট, কারণ HTML ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট থাকতে পারে। যদিও আমার হেডার ট্যাগের কোনো অ্যাট্রিবিউট নেই, বাট যদি আমি কোনো একটা ট্যাগ লিখি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ভেতরে আমি যদি কোনো CSS এর ক্লাস ইমপ্লিমেন্ট করতে চাই, ক্লাস একটা অ্যাট্রিবিউট, বোঝা যাচ্ছে? তো আমি যদি এরকম করি যে কখন কি করতে হয়, লাইক আমি প্যারাগ্রাফ ট্যাগে ইউজ করেছি, এখানে এভাবে লিখতে চাচ্ছি, তখন কি আবার এরকম করতে হবে না? দেখেছেন, ডাবল কোটে এরর আসবে, বাট ডাবল কোটে যদি আমি সিঙ্গেল কোট ইউজ করি তখন কিন্তু আর কোনো এরর নেই। হ্যাঁ, ভেতরে থাকবে কি, সিঙ্গেল কোট। ক্লিয়ার সবাই? গুড। সো আমরা যদি দেখি যে HTML এর মধ্যে, PHP এর মধ্যে HTML এর কোনো ইমপ্যাক্ট, সেটা কিন্তু আমরা পাচ্ছি। মানে ফাইল PHP, কোডও লিখেছি, কি PHP এর কোড লিখেছে, বাট এর ভেতরে আমি ইউজ করছি কি HTML এর ট্যাগ। নাও এখন আমি আসছি কোনো এরর আসে, আমি উপরে PHP কিন্তু শেষ করে দিয়েছি। হ্যাঁ, দেন আমি HTML লেখা শুরু করেছি এবং HTML এর কোনো এরর এখন পর্যন্ত আমি পাচ্ছি না, সবই কিন্তু HTML এর কোডই আমি লিখছি। দেখেন এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই, যে লাইক হেডার ট্যাগ দিয়েই আমি দিচ্ছি
এটা আমার HTML আউটপুট হবে, তাই না? এবং তাই হয়েছে, আমার HTML আউটপুটটা আমি দেখতে পাচ্ছি। নাও এটাকে যদি আমরা PHP দিয়ে দেখতে চাই, তাই না, যে এই লেখাটা আমার সরাসরি আসবে না, কখন আমার PHP প্রয়োজন পড়বে? প্রয়োজন পড়বে এই কোডটা সার্ভারে এক্সিকিউট হবে এবং এই ডাটাটা হয়তো ক্যালকুলেট হয়ে আসবে, এই ডাটাটা হয়তো ডেটাবেস থেকে আসবে, তখন আপনার প্রয়োজন পড়বে কি PHP। ওকে, HTML ফিক্সড ডাটা হলে তো আমি ফিক্স লিখেই দিতে পারি, আমার কোনো এক জায়গায় সব সময়ের জন্য দেখাবে কি পাওয়ার্ড বাই তালহা ট্রেনিং, তখন কি আমি ওখানে PHP ইউজ করব না HTML? ফিক্সড HTML স্ট্রিং বসিয়ে দিব। বাট আমি যদি চাই যে না এই লেখাটা আমি কোথাও থেকে চেঞ্জ করব, আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করব, এটা ডেটাবেসে রাখবো, ডেটাবেস থেকে ওটা ডিসপ্লে হবে, তাহলে ওই জায়গাটাতে আমাকে লিখতে হবে কি PHP কোড। বুঝতে পেরেছেন? সো HTML এর মধ্যে অনেক সময় আমাকে PHP লিখতে হতে পারে। যখন আমরা হিউজ কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, এখানে নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, এখানে যদি আমি PHP কোড লিখতে চাই, PHP এর মধ্যে আমরা কখনোই HTML লিখবো না। হতে পারে এরকম যে এখানে 100 লাইনের কোড আছে, যার মধ্যে 80 লাইন HTML, 20 লাইন PHP। সো PHP এর মধ্যে HTML আসবে না, তখন কি হবে? HTML এর মধ্যে PHP আসবে, কারণ PHP এর মধ্যে HTML লেখাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, রাইট? PHP এর মধ্যে HTML লেখাটা খুবই কঠিন, কারণ HTML এর অনেক ট্যাগ, অনেক অ্যাট্রিবিউট, অনেক CSS এর ক্লাস লিখতে হয়, যা PHP এর মধ্যে ম্যানেজ করা সম্ভব না। এই কারণে যেটা করা হয় যে অনেক বেশি যখন HTML এর কোড থাকে তার ভেতরে PHP লেখা হয়, যদিও ফাইলটার নাম কি .php। ওকে, সো এখানে যদি আমি PHP সিনট্যাক্স লিখি, সেক্ষেত্রে শুরুতে PHP ওপেন হবে, ইকো লিখতে হবে, কোটেশন দিতে হবে, কোটেশন ক্লোজ। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ যে ওখানে আমি জাস্ট PHP এর মধ্যে HTML ট্যাগ স্ট্রিং আকারে পুশ করেছি, আর এখানে HTML এর মধ্যে আমি সরাসরি PHP কে প্লেস করে দিচ্ছি। সো এবার চেক করি, আউটপুট সেম। ক্লিয়ার? আউটপুটটা কিন্তু সেম। নাও এবার বেসিক্যালি কি হবে, এবার হচ্ছে যে কখনো কখনো দেখা যায়, এটা তো গেল HTML এর ভ্যালু এরিয়া, এটাকে বলা হয় কোন একটা ট্যাগের মাঝের যে জায়গাটা, এটাকে বলা হয় ইনার HTML। ওকে, আরেকটা আছে HTML এর আরো একটা জায়গা আছে যেখানে ভ্যালু পুশ করা যায়। হ্যাঁ, ওই কল দেন।
আচ্ছা, লিখছিলাম আমি, না আমি HTML এর মধ্যে লিখছিলাম। আরেকটা জায়গা আছে HTML এর মধ্যে কোথায় কোথায় PHP লিখতে হয়। যেমন আমি যদি বলি ইনপুট, টাইপটা যদি হয় টেক্সট, তাহলে কি একটা টেক্সট বক্স আসবে না? এর ভ্যালুতে কখনো কখনো আমাকে PHP লিখতে হতে পারে। এভাবে কি লেখা যায়? এভাবে লিখতে হয়। সো ভ্যালুর মধ্যে কখনো কখনো আমরা PHP লিখবো এবং সেটা ঠিক এভাবে লিখবো, রাইট? সো এটা তো আমি জাস্ট স্ট্রিং আকারে লিখছি দেখানোর জন্য। এই জায়গাগুলোতে বসবে কি বেসিক্যালি ভেরিয়েবল অথবা অ্যারের ইনডেক্স। সো প্রোগ্রামিং যখন করবো তখন সেটা আস্তে আস্তে করে আমরা শিখবো, বাট এই জায়গাগুলোতে PHP যে লেখা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সো দেখেন, যখনই HTML এবং HTML এর মধ্যে PHP লেখার কথা আসে, তাহলে আমি পিওর HTML ট্যাগের ভেতরেও আমি ইনারে PHP লিখে দিতে পারি, আবার HTML এর ট্যাগের ভ্যালুর মধ্যেও কিন্তু আমি PHP লিখতে পারি। আরো একটা লোকেশন, মনে করেন আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, আর প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে একটা জায়গায় চলে আসে। ইমেজ যখন আনতে হয় HTML এর ট্যাগ দিয়ে, কিভাবে আনতে হয় আমরা শিখেছি না? ইমেজ ট্যাগ দিয়ে সোর্স পাথ দিয়ে দিতে হয়। তো যখন আমি কোনো একটা ট্যাগ ইউজ করব লাইক img সোর্স, রাইট? এই যে জায়গাটা, সোর্স থেকেও আমি কিন্তু PHP এর সিনট্যাক্স লিখে যদি এখানে আমি পাথটা বসিয়ে দেই, এটা যদি হয় ডেটাবেস পাথ, ডেটাবেসের ভেতরে পাথ রাখা আছে, ইমেজ ট্যাগটা কোথাও রাখা আছে, পাথটা যদি এখানে বসিয়ে দেই তাহলে ইমেজটা ডিসপ্লে হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো কোথায় কোথায় আমি PHP লিখতে পারি। সো বেসিক্যালি যেটা বলা হয় যে আমি যেখানেই চাই না কেন HTML ট্যাগের যে কোনো জায়গাতেই আমি PHP লিখতে পারি, যদি সেটা PHP ফাইল হয়। ফাইলটা কি হতে হবে? PHP। যদি ফাইলটা HTML হতো আমি PHP লিখতে পারতাম না, কারণ PHP সিনট্যাক্সই সে চিনতো না। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো যেটা আমি জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা PHP এর মধ্যে HTML এর মধ্যে PHP র্যান্ডম লিখতে পারি। কখনো কখনো দেখবেন আমরা একদম পিওর PHP লিখছি, কখনো কখনো দেখবেন হিউজ HTML এর কোড আছে যার ভেতরে আমাকে PHP ইনকর্পোরেট বা স্ক্রিপ্ট করতে হচ্ছে। ওকে, এই কারণে PHP কে কখনো কখনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আসি PHP এর বেসিক লেভেল সিনট্যাক্স নিয়ে। সিনট্যাক্স আলোচনা শুরু করেছি, PHP সিনট্যাক্স নিয়েই কথা বলছিলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি PHP তে আমাদের মিনিমাম কি কি শিখতে হবে। আমাকে মিনিমাম কোন কোন সিনট্যাক্স গুলো শিখতে হবে, যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেখে ফেলার চেষ্টা করব। শুরুতেই যে সিনট্যাক্সটা আমরা দেখে ফেলার চেষ্টা করব সেটা হচ্ছে ভেরিয়েবল অপারেটরস স্টেটমেন্টস। স্টেটমেন্টের মধ্যে বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডিশনাল
রিপিটেড। কি কি আছে? কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেডটাকে বেসিক্যালি আমরা লুপ বলে থাকি, আমরা মোটামুটি সবাই জানি। স্টেটমেন্টের পরে আলোচনা আসবে অ্যারে, যে অত্যন্ত ইম্পর্টেন্ট। দেন অ্যারের পরে আমরা আলোচনা করব ফাংশন, দেন ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে আদার্স যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো আস্তে আস্তে করে আসতে থাকবে। অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, ওকে, এই বিষয়গুলো আস্তে আস্তে করে আমরা দেখা শুরু করব। সো ঠিক আছে, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করব বেসিক্যালি ভেরিয়েবল আলোচনা দিয়ে, যেটা অত্যন্ত সহজ, সিম্পল, এবং আমরা এই বিষয়গুলো কয়েকবার করে এসেছি, জেনে এসেছি। বলতে পারেন এটা রিপিটেশন, রিপিট হচ্ছে, আমরা রিপিট করার কাজটাই করছি, যেহেতু আমাদের কোর্স কারিকুলামেরই অংশ। এই পার্টটা আমরা বাধ্য আর কি, এই বিষয়গুলো আমরা দেখাতে দেখাতে যাব। অনেকেই আছে এর চেয়ে আমরা অনেক বেশি জানি, বড় বড় প্রোগ্রামিং কোডও লিখতে পারি। সো আমরা এখন আলোচনা শুরু করব বেসিক্যালি ভেরিয়েবলের উপরে। সো ভেরিয়েবল আলোচনার শুরুতেই যেটা আসবে যে ভেরিয়েবল কি। ভেরিয়েবলের আলোচনাতে আমরা বলবো what is ভেরিয়েবল, ঠিক না? আসলে ভেরিয়েবল কি, আমরা একটু পার্টিসিপেট করি সবাই, ভেরিয়েবল কি একটু বলি, বলেন what is ভেরিয়েবল? এরপর আচ্ছা, আচ্ছা, আর একজন বলেছে যে মেমোরি লোকেশনের নাম। ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম। এখন আপনি যখন বলছেন মেমোরি লোকেশনের নাম, ঠিক আছে, এর সাথে অ্যাডিশনালি আমরা বলতে পারি যে যার একটা নাম থাকবে, মেমোরি লোকেশনের নাম যেহেতু, সেখানে কি থাকবে, কি করা যাবে, একটা ভ্যালু স্টোর করা যাবে, একটা ভ্যালু উল্লেখ করতে হবে। হ্যাঁ, কারণ ভ্যালু ধারণ করার জন্য বা মেমোরি লোকেশন অনেক ভ্যালু স্টোর করতে পারে। শুধুমাত্র এতটুকু বললেই হবে না যে ভেরিয়েবল কি, মেমোরি লোকেশনের নাম, এতটুকু বললে কিন্তু অ্যানসারটা কমপ্লিট হবে না। কমপ্লিট করতে হলে আপনাকে বলতে হবে ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম, যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি।
আমরা যদি ভ্যালু চেঞ্জ করি তাহলে লাস্ট যে ভ্যালুটা সেটাই সে ধারণ করবে, আগের ভ্যালুটা সে ভুলে যাবে। তার মানে কি এটা একটা মেমোরি লোকেশনের নাম যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি, একটা ভ্যালু স্টোর করা যায়। তো আপনি এখন যদি একটা ভেরিয়েবলের মধ্যে 1 রাখেন, তারপরে যদি আপনি 2 রাখেন, আগের 1টা সে ভুলে যাবে, রাখবে কি 2। ওকে, এখন ভেরিয়েবল যদি আমরা ভেরিয়েবলের সংজ্ঞা থেকে আস্তে আস্তে করে আগাই, আমি ডে 9 এর মধ্যে নতুন করে একটা ফাইল নিয়ে নিচ্ছি, পিএসপি ফাইল। ভেরিয়েবল দিয়ে বলছিলাম এটা একটা মেমোরি লোকেশনের নাম যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি। তাহলে ভেরিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তাই না? আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই এবং এটা মেমোরি লোকেশনে কিভাবে থাকবে সেটা যদি আমরা ডিফাইন করি তাহলে এভাবে করতে পারি। দেখেন, আমি যদি বলি আমার প্রোগ্রাম এবং আমার মেমোরি, এটা হচ্ছে আমার, এটাকে আমরা বলছি আমাদের প্রোগ্রাম, এটাকে বলছি আমরা মেমোরি। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা প্রোগ্রাম লিখি, ডেফিনেটলি কোন একটা ফাইলের নাম আমাকে দিতে হবে, তাই না? ফাইলের নাম আমাকে দিতে হবে না? আমি ফাইলের নাম দিচ্ছি index.php, ঠিক আছে? ফাইলের নাম আমি দিয়েছি। এখন এই ফাইলের মধ্যে যদি আমি কোনো একটা কোড লিখি, আমি যদি PHP সিনট্যাক্স কোনো কোড লিখতে চাই সেক্ষেত্রে এভাবে লিখব, তাই না? আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, এখানে ভেরিয়েবলটা আমি কিভাবে ডিক্লেয়ার করব? ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস হচ্ছে ফার্স্টে ডলার সাইন হতে হবে, ফার্স্ট নেম, ওকে, অ্যাসাইন করছি, লাইক আমি সেমিকোলন দিলাম এবং এখানে আমি বলছি শাহিল আলম, রাইট? তাহলে ফার্স্ট নেমটা কি একটা ভেরিয়েবল যার ভেতরে ভ্যালু অ্যাসাইন হয়েছে কি শাহিল আলম, এবং এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। ভ্যালুটা কি স্ট্রিং টাইপ, সো ভ্যালুর উপর বেস করে ভেরিয়েবল তার টাইপ অটোমেটিক ডিফাইন করে নেয়। ওকে, ভেরিয়েবল, ভেরিয়েবল কি মেমোরি লোকেশনের নাম যেখানে একটা ভ্যালু রাখা যায়, তার কিন্তু টাইপ আছে যে এই ভেরিয়েবলের মধ্যে বা এই লোকেশনে আপনি কি ভ্যালু দেবেন, নাম্বার দেবেন, স্ট্রিং দেবেন, ফ্লোট ভ্যালু দেবেন নাকি বুলিয়ান ভ্যালু দেবেন, যার উপর যা দেবেন তার উপর বেস করে সে তার জায়গা অ্যালোকেট করে নেবে, মেমোরিতে কতটুকু জায়গা লাগবে সে সেটা ডিসিশন নিয়ে নেবে, পিএসপি সেটা অটোমেটিক করতে পারে। ক্লিয়ার? সো যখন এই কোডটা রান হবে মেমোরিতে কি হবে, তাই না? সো মেমোরিতে একটা লোকেশন সেট হবে, মেমোরির একটা লোকেশন সেট হবে, মেমোরি একটা লোকেশন,
আমার এই কোডগুলো কই গেল? ইন্টারনেট স্পিড ফ্লাকচুয়েট হচ্ছে। বেসিক্যালি আমি যদি এখানে লিখি ফার্স্ট নেম, কি লিখেছিলাম? শাহিল আলম। সো এই ক্ষেত্রে যেটা হবে যে মেমোরির একটা লোকেশন লাইক হিয়ার, আমি কোনো একটা মেমোরি লোকেশন এখানে এই অ্যাড্রেসে যদি আমি এই পার্টিকুলার জায়গাটার নাম দেই, এই জায়গাটার নাম কি হবে? ফার্স্ট নেম, আর ভেতরের ভ্যালুটা কি হবে? শাহিল আলম। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি যখনই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করি, তখন যেটা হয় মেমোরি লোকেশনে এই নামে একটা জায়গা তৈরি হয় এবং তার ভেতরে ভ্যালু হিসেবে চলে যায় আমি যা অ্যাসাইন করেছি। ওকে, সো এখানে একে দেখানোর চেষ্টা করছিলাম, স্পিডের কারণে এটা খুব টাইম নিচ্ছে, লোডিং দেখাচ্ছে। তো যখনই কোনো প্রোগ্রাম রান করা হবে মেমোরি লোকেশনে সেই ভ্যালুটা সেট হয়ে যাবে। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা ডেফিনেটলি কোথাও না কোথাও কি হয়েছে? সেট হবে, রাইট? আর নামটা কি হবে? ফার্স্ট আন্ডারস্কোর নেম। এটা কি ভেরিয়েবলের নাম, আর রাইট সাইডে যা দেওয়া হয়েছে ইকুয়ালের পর সেটাকে বলা হচ্ছে কি? তার ভ্যালু। আচ্ছা, নাইস। এখন এই ভ্যালুটা যদি আমি এখানে রেখে দেই তেমন কোনো বেনিফিট নেই, আমি কোনো আউটপুট পাবো না। যেটা চলে আসছে এখানে মেমোরিতে কিভাবে থাকছে সেটা যদি আমি একটু লিখি, এর ভেতরে আসবে কি? ভ্যালু হিসেবে আসবে শাহিল আলম। ওকে, আর এই উপরের যে নামটা হবে এই নামটা কি হবে? ফার্স্ট নেম। ওকে, আচ্ছা। তো এখন একটু দেখি আমরা ভেরিয়েবল নামে এই ফাইলটাকে যদি রান করাই, ভেরিয়েবল নামে আমি এই ফাইলটাকে রান করাচ্ছি, কোনো আউটপুট আছে? শুধু মেমোরিতে কি হয়েছে? ওই ভ্যালুটা সেট হয়ে গেছে। তো বেসিক্যালি ভেরিয়েবল কেন লাগবে, কখন লাগবে? যখন কোনো একটা প্রবলেম আপনি সলভ করতে যাবেন তখন কিন্তু দেখতে পাবেন যে প্রবলেম সলিউশনের দিকে যখনই আমরা যেতে যাচ্ছি তখনই কোনো না কোনো ভ্যালু আপনাকে ধরতে হবে, লেট করতে হবে। বলা হয় লেট ধরি, তাই না? ধরি x ইকুয়াল 10, তারপর ওই মান ধরেই আপনি কিন্তু কোনো একটা প্রবলেম সলভ করছেন। অথবা গিভেন, আপনাকে কেউ দিয়েছে কোনো একটা ভ্যালু, সেটা কোথাও রেখে দিতে হবে, তখন আপনার ইউজ করতে হবে কি? ভেরিয়েবল। ওকে, আমি যখন অপারেশন করছি, প্রোগ্রামিং করছি, তখন আমার ভ্যালু স্ট্রিং টাইপের ভ্যালু রাখতে হতে পারে, নম্বরও রাখতে হতে পারে, ফ্লোট ভ্যালু রাখতে হতে পারে, বুলিয়ান ভ্যালু রাখতে হতে পারে, রাইট? যখন আমি ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলো রাখবো তখন তার উপর বেস করে তার টাইপও ডিফাইন হয়ে যাবে। সবকিছু আমরা আস্তে আস্তে করে দেখি। বাট যখন আমি ভেরিয়েবল নিয়ে কথা বলছি, ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে এবং ভ্যালু এখানে অ্যাসাইন হয়েছে। ভেরিয়েবলের লেখার জন্য এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট। আপনাকে যদি এভাবে লিখে দিয়ে বলে যে এটা কি, আপনি কি বলবেন? স্টেটমেন্ট। আপনি যদি বলেন এটা একটা স্টেটমেন্ট, এটা সত্য, হ্যাঁ,
একেবারে মিথ্যা কথা না বা একেবারে রং অ্যান্সার হবে না। সত্য যে এটা একটা স্টেটমেন্ট। আপনি যদি মানে এক্স্যাক্টলি একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি বলতে চান তাহলে বলতে হবে এটা একটা স্টেটমেন্ট এবং সাথে সাথে কি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। ভেরিয়েবলের নামটা হচ্ছে দিস ফার্স্ট নেম আর তার ভেতরের ভ্যালু হচ্ছে শাহিল আলম। বোঝা যাচ্ছে? এখন ভেরিয়েবল যখন বলছিলাম, ভেরিয়েবল লিখার কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ভেরিয়েবল লিখার কিন্তু রুলস রয়েছে। এলোমেলো ভাবে ভেরিয়েবল লিখা যাবে না বা ইচ্ছে মতো ভেরিয়েবল লিখা যাবে না। ভেরিয়েবল লিখতে গেলে আপনাকে অবশ্যই তিনটে রুলস মেনে চলতে হবে। প্রথম যে রুলসটা, ভেরিয়েবলের নামের সাথে বা ভেরিয়েবলটা শুরু করতে হবে ডলার সাইন দেবে। ওকে, সো a variable name must start with a dollar sign. ঠিক আছে? সেকেন্ড যে রুলসটা, যে ভেরিয়েবল কিভাবে আপনি লিখবেন, মানে কোন কোন লেটার, সিম্বল, ক্যারেক্টার অ্যালাউড। সো ভেরিয়েবল লিখতে গেলে আপনাকে এই রুলসটা ফলো করতে হবে। সেকেন্ড রুলসটা হচ্ছে ভেরিয়েবলের নাম হবে ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 এবং আন্ডারস্কোরে। এখানে টোটাল ক্যারেক্টার আছে 63, রাইট? সো ভেরিয়েবলের নাম এর বাইরে হওয়া যাবে না, মানে এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার, নাম্বার, সিম্বল অ্যালাউ করবে না। যদি আপনি সেটা দেন তাহলে এরর হবে। লাইক আপনি যদি আন্ডারস্কোরের পরিবর্তে এখানে হাইপেন ইউজ করেন, দেখেন এরর চলে আসে অটোমেটিক, রাইট? সো ফার্স্ট রুলসটা কি, অবশ্যই ডলার সাইন হতে হবে। ডলার সাইন ছাড়া এরর, রাইট? এক নাম্বার রুলস। দুই নম্বর রুলস হচ্ছে কোন কোন ক্যারেক্টার অ্যালাউড, সেটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। 26 ক্যাপিটাল লেটার, 26 স্মল লেটার, 10 নাম্বার আর আন্ডারস্কোর। থার্ড যে রুলসটা হচ্ছে ভেরিয়েবলের নাম নাম্বার দিয়ে শুরু করা যাবে না, যদি এখানে নাম্বার কি অ্যালাউড। লাইক কিভাবে দেয়া যায়, $007 জেমস বন্ড। ঠিক আছে, দেখেন আমি রেজাল্টটা পাবলিশ হলে জানাবো কাদের পরীক্ষা দিতে হবে এবং দিতে হবে না, হ্যাঁ? এবং ক্লাসটার কি অবস্থা হবে আমরা এখনো পাই নাই। ক্লাস এরকম হতে পারে যে পরীক্ষা আচ্ছা ওখান থেকে রেজাল্ট কখন
গতকালকে পাঠানোর কথা ছিল, কালকে পাঠাই নাই, আজকে পাঠাতে চেয়েছে, এখনো পাইনি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বই পাঠাচ্ছি। আচ্ছা, আমি পাইছি ওটা, হ্যাঁ পাইছি। পাওয়া যাচ্ছে না কেন? রিসিভ হয়নি? কই? কিছুই হচ্ছে না। এখন তো রোজা নাই, সব মাথা নিচু করে করে আছে কেন? যারা আসে নাই তাদের কোনো টেনশন নেই। হ্যাঁ, অর্মিকা আসে নাই, অপূর্ব আসে, আসে নাই, দেখেছেন? ইব্রাহিম খলিল আসে নাই, নুসরাত রশিদ আসে নাই, আব্দুল্লাহ আল মামুন আসে নাই। আচ্ছা, যা বলছিলাম, দেখেন, ভেরিয়েবল, আমরা এভাবে ভেরিয়েবল লিখতে পারবো না। ভেরিয়েবলের নামের শুরুতে নাম্বার হওয়া যাবে না। তার মানে আমি যদি বলি ওয়ান ফার্স্ট নেম, এটা লেখা যাবে না। আমি যদি লিখি ওয়ান ফার্স্ট নেম, এটা লেখা যাবে। আমি ওয়ান ফার্স্ট নেম যদি না লিখি, এভাবেও দেই, এটাও অ্যালাউড। তার মানে আমি আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারি, বাট নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম আমি শুরু করতে পারি না। এই হচ্ছে তিনটা রুলস যেটা আমাদের মনে রাখতে হবে ভেরিয়েবলের নামে। রিপিট করছি, ভেরিয়েবল নেম স্টার্ট উইথ $, ভেরিয়েবল নেম will contain capital A to Z, small a to Z, 0 to 9 and underscore only. Our variable name must not be start with
a number. Okay, so number দিয়ে সেটা শুরু করা যাবে না। এই তিনটা রুলস আমরা অলওয়েজ মাথায় রাখবো। এবার আমি ডেটা টাইপ নিয়ে কথা বলবো, ভেরিয়েবলের ডেটা টাইপ। ভেরিয়েবলের চারটা ডেটা টাইপ আছে, পিএসপি তে চারটা ডেটা টাইপ আছে। প্রথমটা হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, ডেটা টাইপ। প্রথমটা হচ্ছে আমার ইন্টিজার, দ্বিতীয়টা কি রিয়েল, স্ট্রিং এন্ড বুলিয়ান বলছি। সো এই ধরনের এই চার ধরনের ডেটা টাইপ পিএসপি তে রয়েছে। সো ডেটা টাইপ গুলো কিন্তু মেনশন করে দেওয়ার দরকার নেই। আমি যদি একটু এখান থেকেই দেখি, একটু খেয়াল করেন, আমি কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি, এই ফার্স্ট নেম ভেরিয়েবল তার সামনে কি দেখাচ্ছে? স্ট্রিং। যেহেতু সে ভ্যালু হিসেবে ধারণ করেছে কি স্ট্রিং, এই জন্য এই তার ডেটা টাইপও অটোমেটিক ডিফাইন হয়ে গেছে কি স্ট্রিং। ওকে, আমি যদি এই ভেরিয়েবলের ভ্যালুই এভাবে লিখি 1000 একটা নাম্বার, তখন এটা ডেটা টাইপটা কি ইন্টিজার। ঠিক আছে, আমার ভেরিয়েবলের নাম কিন্তু এখানে বিগ ইস্যু না, বা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি না, আমি জাস্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালুর উপর বেস করে সেটা ডেটা টাইপ সেট করে নিচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলেন। দেখেন ইন্টিজার হয়েছে, এখন ফ্র্যাকশন করে দিয়েছি, রাইট? এখন কি হয়, এর সামনে যখনই ফ্র্যাকশন এসেছে তখন ডেটা টাইপটা কি হয়ে গেছে? রিয়েল। বুঝতে পেরেছেন যে রিয়েল বিষয়টা কি? ওকে, নাইস। নাও এবার আমরা, হ্যাঁ, এখন আমরা আসবো, তিনটা জিনিস আমরা দেখলাম, ইন্টিজার, রিয়েল আর স্ট্রিং। বুলিয়ানে দুইটা ভ্যালু, ট্রু আর ফলস। আমি যদি ট্রু দেই অথবা কি ফলস দেই, সেক্ষেত্রে ভেরিয়েবলের ডেটা টাইপ কি হয়ে যাবে? না। সো বুলিয়ানটা বোঝা যাচ্ছে? নেই, ফ্লোট আর রিয়েলের কোনো পার্থক্য। আচ্ছা, এখানে ডাবল ফ্লোট কোনো কিছুই নেই, শুধু কি রিয়েল। সো ফ্র্যাকশন হলে সেটা হয়ে যাবে কি রিয়েল। তো আমরা ভেরিয়েবল সম্পর্কে যা জানলাম আবার একটু রিপিট করি। এটা হচ্ছে বেসিক্যালি একটা মেমরি লোকেশনের নাম, যেখানে আমি একটা ভ্যালু স্টোর করতে পারি, ভ্যালু চেঞ্জেবল, লাস্ট যে ভ্যালুটা আমি দিব সেটাই সে ধারণ করবে। এটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে লাস্ট ভ্যালুটাই সে মনে রাখে, বাকি ভ্যালুগুলো সে ভুলে যায়। সেকেন্ড যেটা আমরা জানলাম যে ভেরিয়েবলের তিনটা রুলস আছে। ভেরিয়েবলের তিনটা রুলস হচ্ছে, ভেরিয়েবল শুরু করতে হবে ডলার সাইন দিয়ে, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর এর মধ্যে থেকে ভেরিয়েবলের নাম লিখতে হবে, আর ভেরিয়েবলের নামের শুরুতে নাম্বার দেওয়া যাবে না। ভেরিয়েবলের চার ধরনের ডেটা টাইপ আছে, ইন্টিজার, রিয়েল, স্ট্রিং, বুলিয়ান। ভ্যালুর উপর বেস করে সে তার ডেটা টাইপ অটোমেটিক ডিক্লেয়ার করে নেয়, আমাদের নিজে থেকে বলে দেওয়ার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত আমরা যা জেনেছি, ভেরিয়েবলের যে লাস্ট ভ্যালুটাই সে মনে রাখে তার একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি এরকম বলি যে ভেরিয়েবল, আমি আবারও লিখছিলাম শাহিল, এটাকে যদি আমরা দেখতে চাই এভাবে লিখতে পারি, ইকো ডলার ফার্স্ট নেম ইকো ডলার বিয়ার ডটেড বিয়ার, যাতে এই বিয়ারটা, এই ডটেড লাইনটা দেখা যায়, একটা নিউ লাইন আসে। সো ভেরিয়েবলটাকে যদি আমরা আউটপুটে দেখি, দেখেন শাহিলের নিচে একটা ডটেড লাইন এসেছে, পেয়েছেন না? শাহিলের নিচে একটা ডটেড লাইন এসেছে। নাও এই ভেরিয়েবলটা
আমি আবারও ভেরিয়েবল বলি যে ফার্স্ট নেম এবং তার ভেতরে আমি নামটা চেঞ্জ করে সাফানা করে দিয়েছি। ওকে, এবং আবার যদি ওই একই কাজ করি আমি সেম ভেরিয়েবলটার মধ্যে কিন্তু আমি নাম ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, রাইট? সো কারেন্টলি ফার্স্ট নেমের মধ্যে কি আছে? শাহিল আর সাফানা। কারেন্টলি কি আছে? সাফানা। সো এখানে ডিসপ্লে করবে কি? শাহিল, বাট এখানে এসে ডিসপ্লে করবে কি? বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে লাস্টে যে ভ্যালুটা সেটাই সে মনে রাখে। সো এবার চেক করে দেখি, উপরে দেখাবে কি? শাহিল, নিচে দেখাবে কি? সাফানা। এবং এখান থেকে যদি যতবার আমি ফার্স্ট নেম ভেরিয়েবলটা ইউজ করব ঠিক ততবারই সে কি দেখাবে? সাফানাই দেখাবে, যতক্ষণ না পর্যন্ত ওই ভেরিয়েবলের ভ্যালু আপডেট হচ্ছে। এটা হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি এটাকে বাদ দিয়ে দেই তাহলে যতবার আমি ফার্স্ট নেম ভেরিয়েবলটা কল করব ততবারই দেখাবে কি? শাহিল। বুঝতে পেরেছেন? সো আরেকটা জিনিস যেটা দেখা গেল, ভেরিয়েবল অলওয়েজ কি লাস্ট ভ্যালুটাই মনে রাখে, তার আগে যত ভ্যালু আছে সে সব ভুলেই যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ভেরিয়েবলের নেমিং স্ট্যান্ডার্ড। ভেরিয়েবলের 3টা নেমিং স্ট্যান্ডার্ড রয়েছে। আবারও বলছি, ভেরিয়েবলের 3টা নেমিং স্ট্যান্ডার্ড রয়েছে। কি কি সেগুলো? ফার্স্ট স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে ভেরিয়েবল যখন আপনি লিখবেন, ভেরিয়েবলের নাম যেটা আপনি লিখবেন অবশ্যই সেটা হতে হবে কি? মিনিংফুল। ওকে, সো নেমিং স্ট্যান্ডার্ড বলছি, ভেরিয়েবল নেমিং স্ট্যান্ডার্ড। সো প্রথমটা হচ্ছে যে মিনিংফুল নেম দিতে হবে। ওকে, মিনিংফুল নেম। দ্বিতীয়টা হচ্ছে রিডেবল নেম, আর তৃতীয়টা হচ্ছে অল স্মল লেটার। সো তিনটা রুলস হচ্ছে মিনিংফুল নেম। মিনিংফুল নেমটা কি? আমি যদি এখানে আমি বেসিক্যালি একজনের নাম রাখছি এবং তার ফার্স্ট নেমই রাখছি, বাট ভেরিয়েবল হিসেবে আমি এ বি সি আই জে কে ইউজ করতে পারতাম তো? হতো না? হতো, কারণ রুলস এর মধ্যেই আছে। আমি ক্যাপিটাল এ টু জেড স্মল, কোথাও বলা নেই যে ওয়ান ক্যারেক্টারের ভেরিয়েবল লেখা যাবে না। বলা আছে কোথাও যে ওয়ান ক্যারেক্টারের ভেরিয়েবল লেখা যাবে না? কোথাও বলা আছে যে 5 ক্যারেক্টারের বেশি ভেরিয়েবলের নাম দেওয়া যাবে না? লিমিটেশন কিন্তু নেই। তার মানে আমি ইচ্ছে মতো লেন্থের নামের ভেরিয়েবল লিখতে পারি। ক্লিয়ার? তো মিনিংফুল হতে হবে, সঙ্গতিপূর্ণ হতে হবে। আপনি নাম্বার রাখছেন, বলছেন নাম, আপনি যদিও এখানে এজ রাখছেন, আপনি লিখছেন কি? ফার্স্ট নেম। মিনিংফুল হবে? এজ এর জন্য ভেরিয়েবলের নেম কি হবে? এজ। আর নামের জন্য ভেরিয়েবলের নাম কি হবে? লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আপনাকে মিনিংফুল নেম দিতে হবে। তারপরে মিনিংফুল নাম দিলেই হবে না, রিডেবল করতে হবে, যাতে পড়তে পারা যায়। মিনিংফুল করতে গেলে আপনাকে একাধিক ওয়ার্ড তৈরি করতে হতে পারে। আমি এভাবে লিখেছি, এটা মিনিংফুল বাট রিডেবল, পড়া যাচ্ছে ঠিক মতো। ফার্স্ট নেম একসাথে দিয়েছেন, আমি হয়তো বারবার বলছি, আপনারাও দেখেছেন, ফর দ্যাট কিন্তু আপনি বুঝতে পারছেন এটা ফার্স্ট নেম, বাট আপনি এমন একটা ভেরিয়েবলের নাম দিয়েছেন যেটা আমি কখনোই পড়ি নাই, আমার জন্য কিন্তু কষ্টকর হবে বোঝাটা, রাইট? লম্বা একটা স্ট্রিং এর মতো মনে হচ্ছে, ওয়ার্ডই মনে হচ্ছে, বাট এর মধ্যে আপনি হয়তো 2-3টে ওয়ার্ড বসিয়েছেন, বোঝা যাবে না। বোঝানোর জন্য ওয়ার্ড গুলোকে সেপারেট করতে হবে, সেপারেট করার একমাত্র উপায় কি? আন্ডারস্কোর। পিএসপি তে অথবা কি ক্যামেল কেসিং, এটা জাভা বা ডটনেটে করা হয়ে থাকে, বা জাভাস্ক্রিপ্টেও আমরা করে থাকি। ওকে, পিএসপির জন্য আমরা ইউজ করব কি? আন্ডারস্কোরিং। ক্লিয়ার? সো এই ছিল আমাদের দ্বিতীয়
স্ট্যান্ডার্ড রুলস। প্রথমটা মিনিংফুল, দ্বিতীয়টা কি রিডেবল, আর 3 নম্বরটা স্মল লেটার। খেয়াল করে দেখবেন আমি এখন পর্যন্ত যতগুলো ভেরিয়েবলের নাম লিখেছি অলওয়েজ কি স্মল লেটার। যত প্রোগ্রামিং সিনট্যাক্স লেখার চেষ্টা করছি অলওয়েজ কি স্মল লেটার, ক্যাপিটাল লেটার আমি ইউজ করছি না। গুড প্র্যাকটিস কি ডেটা ছাড়া সিনট্যাক্স অলওয়েজ হবে কি স্মল লেটার। এই তিনটি স্ট্যান্ডার্ড আমরা নামের জন্য মনে রাখবো সবাই, অলওয়েজ। ওকে ওকে না, ঠিক আছে। সো ভেরিয়েবলটা মোটামুটি আমরা শেষ করলাম। ভেরিয়েবলের প্র্যাকটিস একটু আমরা সেরে ফেলি প্রত্যেকে, এবং এর খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করি।